মাত্র ৭২ ঘন্টায় ৬টি দেশে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের আগ্রাসনে শত শত বেসামরিক নাগরিক হতাহত। ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভে দেশজুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন ম্যাক্রো। ইসরায়েলি বিমান হামলায় আবারও কেঁপে উঠল ইয়েমেনের রাজধানী সানা। হুথিদের ড্রোন হামলার জবাবে ইসরায়েলের পাল্টা আক্রমণ। পশ্চিমাদের ছত্রছায়া যেন ইসরায়েলের আগ্রাসন দিন দিন সীমাহীন হয়ে উঠছে। মাত্র ৭২ ঘন্টায় মোট ৬টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ এ তথ্য। এতদিন ইসরায়েলি হামলা কেবল গাজায় সীমাবদ্ধ থাকলেও এখন সেখান থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে অবস্থিত কাতার, ইয়েমেন, তিউনিসিয়া, সিরিয়া ও লেবাননে একের পর এক হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে তুলেছে দেশটি। ইসরায়েলি এই হামলাগুলো কেবল সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই হচ্ছে না, বরং হামলার শিকার হচ্ছেন বেসামরিক নাগরিকরাও। ইসরায়েলের আগ্রাসনের মুখে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিশ্বের অনেক শক্তিধর দেশও। গেল ৮ সেপ্টেম্বর গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত ১৫০ জনের, আহত হয়েছেন শত শত বাসিন্দা। একই দিন লেবাননের বেকা ও হারমেলে ইসরায়েলি হামলায় নিহত হন অন্তত ৫ জন। সেদিন সিরিয়ায়ও হামলা চালানো হয় সামরিক স্থাপনা লক্ষ্য করে। পরদিন ৯ সেপ্টেম্বর তিউনিসিয়া উপকূলে ২টি জাহাজে সন্দেহভাজন ড্রোন হামলা চালানো হয়। এরপর ১০ সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানায়ও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ধারাবাহিক এই হামলায় সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ছিল কাতারের দোহায় হামাস নেতাদের একটি বৈঠক লক্ষ্য করে বিমান হামলা, যেখানে অন্তত ৬ জন প্রাণ হারান। দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত ৬৪,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ৪০৪ জনই মারা গেছেন ক্ষুধার যন্ত্রণায়। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন আরও হাজারো মানুষ। লেবাননে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। আর সিরিয়ায়ও বাশার আল আসাদের পতনের পর থেকে শত শত হামলা চালিয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এই একের পর এক হামলা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। গাজার যুদ্ধ ছড়িয়ে পড়েছে ইয়েমেন পর্যন্ত। এর মধ্যে ইসরায়েল বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, যেখানে প্রাণহানি ও আহতের খবর পাওয়া গেছে। বাদ যায়নি ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার। ইসরায়েল ৭২ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে হামলা চালিয়েছে। ইসরায়েল গত ১০ সেপ্টেম্বর বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলের আল জাউফ প্রদেশে বিমান হামলা চালায়। হুথি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে এ হামলায় কয়েকজন নিহত এবং আহত হয়েছেন। আল মাসরিয়া টিভির ফুটেজে দেখা যায় দমকল কর্মী ও সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত। স্যাটেলাইট ছবি ও ভবনের অবস্থান মিলিয়ে হামলার স্থান ও সময় নিশ্চিত হওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হুতিদের সামরিক ক্যাম্প, সামরিক প্রচার বিভাগের কার্যালয় এবং জ্বালানি মজুদ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। স্থানীয়রা জানায় আঘাত হানা হয়েছে ২ পাহাড়ের মাঝখানে থাকা এক গোপন আস্তানায়, যা কমান্ড এবং কন্ট্রোল সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। যদিও হামলার ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো পরিষ্কার নয়। এর আগে ৩০ অগস্টের এক হামলায় হুথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রী নিহত হন, যা ছিল শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর প্রথম আঘাত। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এর মধ্যেই লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি হিসেবে দেখাচ্ছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েল আটকাতে সক্ষম হলেও পাল্টা হামলায় সানা এবং কৌশলগত হোদেইদা বন্দর সহ হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ফ্রান্সে চলমান বিক্ষোভ দমাতে ব্যবহার করা হচ্ছে জলকামান। এর পাশাপাশি চলছে ব্যাপক ধরপাকড়। ফ্রান্সে চলমান ব্লক এভরিথিং আন্দোলন দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করেছে। গত বুধবার শুরু হওয়া এই বিক্ষোভের পর ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী কমপক্ষে ৬৭৫ জনকে আটকের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নীতি এবং নেতৃত্বের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ থেকে এই আন্দোলনের সূত্রপাত। অনলাইনে ব্যাপকভাবে বিক্ষোভের ডাক দেওয়ার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীরা দেশের স্বাভাবিক জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। এ অবস্থায় রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রায় ৮০,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ফরাসি সংবাদ মাধ্যম BFM-TV জানায়, আটককৃতদের মধ্যে শুধুমাত্র প্যারিস অঞ্চল থেকেই ২৮০ জন রয়েছেন। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংঘটিত ঘটনায় মোট ৫৪৯ জনকে প্রাথমিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে। এই বিক্ষোভের সূচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছোট্ট অনলাইন গ্রুপ লেস অ্যাসেন্টিয়েলস এর মাধ্যমে, যারা ১০ সেপ্টেম্বর থেকে সবকিছু অচল করে দেওয়ার ঘোষণা দেয়। তাদের লক্ষ্য ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরুয়ার প্রস্তাবিত জাতীয় বাজেট পরিকল্পনার বিরোধিতা করা। পরবর্তীতে ফ্রান্স আল বৌড দলের সমর্থন পেয়ে আন্দোলন আরও বিস্তার লাভ করে। এটি তুলনা করা হচ্ছে ২০১৮ সালের ইয়েলো ভেস্ট আন্দোলনের সঙ্গে, যা জ্বালানি মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শুরু হয়েছিল কিন্তু পরে ম্যাক্রোর অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে বড় আন্দোলনে রূপ নেয়। এদিকে ফরাসি ট্রেড ইউনিয়নগুলো বেরুয়ার বাজেট নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং আগামী ১৮ সেপ্টেম্বর দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ দিবসের আহ্বান জানিয়েছে। রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হয় গত সোমবার সংসদে আস্থা ভোটে প্রধানমন্ত্রীর পতনের পর। এরপর প্রেসিডেন্ট ম্যাক্রো সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী সেবাস্তিয়ান লেকনুরকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। নতুন সরকার গঠনের আগে তাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ফ্রান্সের বাজেট ঘাটতি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড়গুলোর মধ্যে একটি, যা দেশের মোট দেশজ উৎপাদনের ৫.৮%। বাজেট নিয়ে মতবিরোধ ইতোমধ্যেই ফরাসি রাজনীতিতে উত্তেজনার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ডিসেম্বরেও বাজেট নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে তখনকার সরকারের পতন ঘটে। সমুদ্র বা নদী থেকে মাত্র ৮ থেকে ১২ সেকেন্ডে এই বিমান প্রায় ৬,০০০ লিটার পানি তুলে নিয়ে দাউ দাউ করে জলা জঙ্গলে ছুটে যায় এবং সেই পানি ঢেলে আগুনকে নিভিয়ে দেয়। এটাই কানাডার ডি হ্যাভিল্যান্ড কোম্পানির DHC-515। এটি বিশ্বের একমাত্র বিমান যা শুধু দাবানল নেভানোর জন্য ডিজাইন করা হয়েছে। আজকাল সমগ্র বিশ্বে গরম বেড়েছে, সেই সাথে বেড়েছে দাবানল, তাই গ্রীষ্মে এর চাহিদা হয় আকাশ ছোঁয়া। এই বিমানের সবচেয়ে বড় সুবিধা হলো দ্রুত কাজ করার ক্ষমতা। মাত্র ৮ থেকে ১২ সেকেন্ডে এটি পানির ট্যাঙ্ক ভর্তি করতে পারে, আর একবার ভর্তি হলে প্রায় ৬,০০০ লিটার পানি নিয়ে আগুনের ওপর ফেলা যায়। পানি ফেলার পর আবার দ্রুত ফিরে গিয়ে নতুন করে পানি নিয়ে আসে, ফলে একটানা অনেকবার আগুনের উপর আক্রমণ করা সম্ভব। কানাডার ক্যাগলারি শহরের কাছে ডি হ্যাভিল্যান্ড কানাডা এই বিমান তৈরি করছে। বর্তমানে কলগেরি এয়ারপোর্টের কাছের কারখানায় ৩১টি অর্ডারের বিমান তৈরির কাজ চলছে। এর মধ্যে ইউরোপের গ্রিস, স্পেন, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ইতালি এবং ফ্রান্স থেকে ২২টি, কানাডার ম্যানিটোবা, অন্টারিও থেকে ৯টি। কোম্পানি আশা করছে বিশ্বে ২৫০ থেকে ৩৫০টি বিমান বিক্রি হবে। ব্রিজার অ্যারোস্পেসের পাইলট স্কট ব্লু দাবি করেন, এটি দুর্দান্ত শক্তপোক্ত বিমান। এই বিমানের আসল শক্তি হলো পানি তুলতে পারা, খুব অল্প সময়ে অনেক পানি তুলে নেওয়া, আর সেটা খুব নিখুঁতভাবে আগুনের ওপর ফেলে দেওয়াই হলো এর বিশেষত্ব। যেহেতু এটি টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহার করে, তাই খুব দ্রুত পানি নেওয়ার জায়গা আর আগুন লাগা জায়গার মধ্যে আসা যাওয়া করতে পারে। মাটিতে যারা আগুন নেভানোর কাজ করছে তাদের জন্য এটি সত্যিকারের সহায়ক বিমান। কানাডার CL-215 তৈরি করা শুরু হয় ১৯৬০-এর দশকে। ১৯৯০-এ CL-415 আসে, যা আজও আগুন নেভানোর মূল অস্ত্র। আগের মডেল যেমন CL-215 এবং CL-415 দিয়ে বহু বছর ধরে কাজ করা হচ্ছে, তবে সেগুলো এখন পুরনো হয়ে গেছে। তাই নতুন প্রযুক্তি, উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি এবং আরামদায়ক কেবিন সহ বানানো হচ্ছে DHC-515। পাইলটরা বলেন, এ ধরনের বিমান চালানো যেমন উপভোগ্য, তেমনি শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে এটি আগুনের ধোঁয়া বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে। বিশ্বজুড়ে প্রায় ২৫০ থেকে ৩৫০ বিমানের চাহিদা আছে বলে ধারণা করা হচ্ছে, কারণ আগুন এখন আর শুধু বনেই সীমাবদ্ধ নয়, গ্রাম, শহর, পাহাড়, এমনকি কৃষি জমিতেও ছড়িয়ে পড়েছে। ইয়েমেনকে যেন মৃত্যুপরীতে পরিণত করতে চাইছে ইসরায়েল। আবারও ইসরায়েলি হামলার শিকার ইয়েমেনের রাজধানী সানা। জমিনে ধ্বংসস্তূপ, জনমনে আতঙ্ক আর কালো ধোঁয়ায় আচ্ছন্ন সানার আকাশ। গত দুদিনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন আরো কয়েক শত।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে, ইয়েমেনে চালানো ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় সানা ও আল জাউফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩১ জন। এছাড়া নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সানার আল তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জাউফের আল হাজমের সরকারি কম্পাউন্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় সানার একটি মেডিকেল সেন্টার এবং আল হাজমের সরকারি কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়। এ ঘটনার পর ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করে সানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাতারের দোহায় চালানো হামলারও নিন্দা জানান তারা। বিক্ষোভকারীদের মতে, ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন বা চুক্তিকেই সম্মান করে না। এদিকে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা সানা ও আল জাউফে হুথি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল হুথিদের সামরিক শিবির, জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে এবং যারা তাদের আক্রমণ করবে তাদের খুঁজে বের করে জবাব দেয়া হবে। সাজিদ আনিল, ডিবিসি নিউজ ডেস্ক। কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬ জনের জানাজা ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা শেষে তাদের মেসাইমির কবরস্থানে দাফন করা হয়। নিহতদের মধ্যে ছিলেন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল হুমায়দি আল দোসারি এবং হামাসের কয়েকজন সদস্য। এদের মধ্যে অন্যতম হলেন নির্বাসিত গাজা প্রধান ও আলোচক খলিল আল হাইয়ার ছেলে হাম্মাম আল হাইয়া। এছাড়া হামাসের নিরাপত্তা সদস্য জিহাদ লাব্বাদ, আবদুল্লাহ আব্দুল ওয়াহিদ, মোয়ামেন হাসুনা এবং আহমেদ আব্দুল মালিকও নিহত হন। জানাজায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অংশ নেন এবং নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন। গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, কারণ কাতারি গাজা যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করে আসছিল। এই হামলার আগে সোমবার জেরুজালেমের উপকণ্ঠে এক বাস স্ট্যান্ডে হামাসের গুলিতে ৬ জন নিহত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে এমন একটি চুক্তির পক্ষে চাপ দিচ্ছেন যাতে করে সব বন্দী একসাথে মুক্তি পাবে এবং হামাস আত্মসমর্পণ করবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে বন্দী করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে ৬৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক।